দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, আমরা এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। 5 আগস্ট হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেবার পর থেকেই দেশ এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। হঠাৎ দাবি দেওয়ার মিছিল স্লোগান তো আছেই, পাশাপাশি হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেই অস্থিতিশীলতার মাত্রাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দলে আত্মপ্রকাশ আমাদের রাজনীতিতে নতুন মাত্রা এবং নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। দর্শক, এই দুটি বিষয় ছাড়াও সমসাময়িক সব বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের এই সময়ে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডানে সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট সোহরাব হাসান, এবং আমার বাম পাশে আসছেন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। আপনাদের দুজনকে স্বাগত। আমাদের সাথে জুমে যুক্ত হওয়ার কথা রয়েছে জার্মানি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাহারিন আই খানের। ওনাকে পেলে আমরা ওনার সাথেও কথা বলবো। আমি শুরুতে সৌরভ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি যে হঠাৎ করে আমরা দেখলাম যে নারীর প্রতি সহিংসতা হঠাৎ করে বেড়ে গেছে, মানে বিভিন্ন জায়গায়, এবং একটা ঘটনা ঘটলে মনে হচ্ছে সেটার একটা ক্রনিক পর্যায়ে চলে যায়, এবং সেটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ইভেন কি যারা সচেতন মহল তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে। এবং প্রধান উপদেষ্টা গতকাল আপনার নারী দিবসের প্রোগ্রামেও এই বিষয়টা নিয়ে কথা বলেছেন, এবং উনি পাশাপাশি বলছেন যে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত হাসিনা স্বৈরাচারী সরকারের এক ধরনের বড় ধরনের বিনিয়োগ আছে, এটাই পেছনে কারণ থাকতে পারে। তিনি সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে এবং মাহমুদ আপাকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে আমরা আপনি বলছেন অস্থির সময়, শুধু অস্থির সময় না, আমরা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনার অনুষ্ঠানের নাম যদিও এই সময়ে, তো এই দুঃসময় কাটানোর জন্যে যে প্রচেষ্টা দরকার, যে সদিচ্ছা দরকার, যে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া দরকার, সেটি যথেষ্ট ঘাটতি আছে। দ্বিতীয় হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, সরকারের দৃষ্টিভঙ্গি, এবং সমাজের অধিপতি নামে যারা দাবি করে তাদের দৃষ্টিভঙ্গি। দেখুন, এই একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু সমাজ কী ধরনের প্রতিক্রিয়া দিয়েছে। আর সর্বশেষ মাগুরার যে একটি শিশু ধর্ষণের শিকার হলো, সেক্ষেত্রে আমরা দেখলাম যে সমাজের সর্বস্তরের মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, রাতে হল থেকে মেয়েরা বেরিয়ে এসেছে এবং প্রতিবাদ করেছে। রাজু ভাস্কর্যের সামনে আবার সেই বহুদিন পর, 7 মাস পর আমরা আবার বিক্ষুব্ধ মানুষের কী বলে আহাজারি, কান্না, চিৎকার, প্রতিবাদ লক্ষ্য করছি। কিন্তু দেখুন, এই যে কয়েকটি ঘটনা ঘটলো, সেক্ষেত্রে রাষ্ট্র অনেকটা নির্বিকার। সরকারের যারা নীতি নির্ধারক তারা রোজার আগের দিন 2টি মেয়ে সিগারেট খাওয়া নিয়ে যে ঘটনা ঘটেছে, তারপর ওই 2টি মেয়েকে মারাত্মকভাবে লাঞ্ছিত করা হলো, মারধর করা হলো। পরে বলা হলো যে এটা আপস সফা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, যেখানে 2টি মেয়ে আক্রান্ত হলো, যেখানে তাদেরকে লাঞ্ছিত করা হলো, অর্থাৎ তাদের এই আক্রমণ তো কেউ করেছে, তারা আক্রান্ত এবং আক্রমণকারী। আক্রমণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বলা হয়েছে আপস সফা হয়েছে। আপস সফা হলেও তারা বাধ্য হয়েছে, অর্থাৎ তাদের সমাজে থাকতে হবে, তারা ঘর থেকে বের হতে হবে। সুতরাং এই রাষ্ট্র যদি এখানে দুর্বৃত্তদের ধরত, ওই এলাকার সবাই তো দুর্বৃত্ত না, কিন্তু যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা নিত, এখন তো তারা এক ধরনের আশকারা পেয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, তিনি কী পোশাক পরবেন, কীভাবে চলবেন, এটি তো অন্য নাগরিকের কিছু বলার কথা না। এখন আমি কোন শার্ট পরবো, কোন প্যান্ট পরবো, কোন রঙের জামা পরবো, এটি কোনো নারী তো এসে বলে না। হয়তো খুব আমার স্বজন হলে বলে যে এটা তোমার ভালো লেগেছে অথবা খারাপ লেগেছে, কিন্তু এটা যে অন্যায়ের ভাষায়, মানে অর্থাৎ হস্তক্ষেপের ভাষায় তো কেউ কথা বলে না। কিন্তু সেখানে বলেছে ওই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী। আচ্ছা, পরবর্তীকালে মামলা হলো, মামলার পর কী হলো, আমরা দেখলাম তাকে ফুলের মালা দিয়ে নিয়ে আসা হলো, এবং জামিন। তো অনেক ক্ষেত্রে তো আমরা দেখি যে জামিন হয় না, কিন্তু এটা জামিন হলো, এবং জামিনের আগে
থানায় ঘেরাও হলো। তার মানে এই আইনি প্রক্রিয়ার মধ্যে কোথাও না কোথাও ব্যত্যয় আছে, কোথাও না কোথাও বেআইনি প্রক্রিয়া আছে। এই বেআইনি প্রক্রিয়াকে যদি আমরা প্রশ্রয় দেই, আপনি প্রধান উপদেষ্টার কথা বলেছিলেন, হ্যাঁ, এখন 7 মাস পরেও যদি বলা হয় যে সাবেক ফ্যাসিবাদ বা স্বৈরাচারের তাদের বিনিয়োগের অর্থে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বা আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, তাহলে তো সরকারের যোগ্যতা দক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ধন্যবাদ মোহাম্মদ হাবিবা। এই যে সরকারের যোগ্য দক্ষতা নিয়ে উনি বলছে প্রশ্ন থেকেই যায়। আসলে তো সরকারের আমরা দেখছি যে 6 মাস 7 মাস হয়ে গেছে, সরকার ঠিক স্টেবল হতে পারছে না এবং বিভিন্ন জায়গায় এই যে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা বড় করে দেখা যাচ্ছে আমাদের এখানে। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এই যে সাম্প্রতিক এই যে আরও যে ঘটনাগুলো ঘটলো। অনেক ধন্যবাদ আপনাকে মুস্তফা ভাই। আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনার অনুষ্ঠানে আমার প্রথম শো, আর আমার শ্রদ্ধেয় সহ আলোচক, আমি তাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে 7 মাস আগে যে সিচুয়েশানে সরকার একটা অত্যন্ত ভালনারেবল টালমাটাল সিচুয়েশানে একেবারে 3 দিন মানে 72 ঘন্টা কোনো সরকারবিহীন একটা দেশ থাকার পরে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছিলেন। তার ক্যাপাসিটি হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের ক্যাপাসিটিতে তারা ক্ষমতা গ্রহণ করেছেন, যেটা হচ্ছে বেসিক্যালি আপনি যেভাবেই বলেন না কেন, যেই অর্থে এটাকে ব্যাখ্যা দেওয়া হোক না কেন, লিমিটেড ক্যাপাসিটি। এইবার বিষয়গুলো নিয়ে আসি। সরকারের ব্যর্থতা বলতে হলে যেটা বলতে হবে, সরকার প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে এটার মধ্যে ইন্ধন আছে, আর্থিক এবং মানে অন্যান্য লোকজনের এখানে কনস্পিরেসি আছে, সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু সরকারের। বিষয়টা হচ্ছে আজকে যে আমার শ্রদ্ধেয় সহ আলোচক বললেন ওই যে 2জন মেয়েকে লাঞ্ছনা করা দিয়ে, ভদ্রমহিলাকে লাঞ্ছনা করা দিয়ে যেটা শুরু হয়েছে, আসলে এটা শুরু হয়েছে অনেক আগে, যখন প্রথম ফুটবল প্লেয়ারদের 2 জায়গায় খেলতে দেওয়া হলো না এবং সেখানে তৌহিদি জনতা, আমি আবারও বলি আপনাকে যে আপনি ট্যাগিং খুব মানে বাংলাদেশের প্রতিটা অস্থিতিশীল পরিস্থিতিকে মানে জাস্টিফাই করার জন্য ট্যাগিংয়ের একটা অদ্ভুত মানে মানসিকতা কাজ করে সরকারের ভেতরে এবং সকলের ভেতরে, এবং এই ট্যাগিংয়ের গোড়ায় কেউ যেতে চায় না। তৌহিদি জনতা আসলে কারা? তারা তো বাংলাদেশেরই নাগরিক। আপনি দুটো ফুটবল খেলা, যেই ফুটবল ফেডারেশন 80-র দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রতিষ্ঠিত হয়েছে, আজকে এতগুলো বছর পরে এসে 80-র দশক থেকে কয় বছর গেছে হিসাব করলে তো অলমোস্ট 40 ইয়ার্স প্লাস। আজকে এত বছর পরে আপনি কোথা থেকে উদয় হলেন তৌহিদি জনতা, যেখানে খেলা আপনি রুখে দিলেন? তাদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? কয়জন অ্যারেস্ট হয়েছিলেন সেই ইনসিডেন্টে? কারা সেই ব্যক্তি? তাদের পরিচয় কি? এবং সরকার কি অতখানি, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা কি ততখানি ইনভেস্টিগেট করেছেন যে এটাতে নিঃসন্দেহে একটা প্রচেষ্টা আছে বর্তমান সরকারকে ভালনারেবল করার? কোনো সন্দেহ নাই তাতে যে বিগত সরকার ব্যাপক অর্থ ছড়িয়ে রেখে গেছে বাংলাদেশের সর্বত্র, এবং তারা মানে তাদের যতগুলো মানুষ সারা দেশ জুড়ে ফাংশন করতো তার তো 3%ও দেশের বাইরে যেতে পারেনি। তো আমরা যদি আরও একটু মানে উদারভাবে ভাবি যে 5 to 7% দেশের বাইরে চলে গেছেন, বাকিরা কোথায়? 95% আছেন, কিন্তু সকলেই তো সক্রিয় নন। কিন্তু কেউ কেউ নিশ্চয়ই ভাবতেই পারেন যে দেশটাকে যদি অস্থিতিশীল করে তোলা যায়, যদি মানে অসুস্থ একটা প্র্যাকটিস যে অন্য কোনো ধরনের ইতিহাসের পুনরাবৃত্তি করা যায়, হয়তোবা তাদের জন্য রাজনৈতিকভাবে কোনো বেনিফিট থাকতে পারে। কিন্তু সেটা যদি হয়েও থাকে, তাহলে আজকে 7 মাস পরে এসে আপনি যেটা ইনভেস্টিগেট করতে পারছেন না, এই তৌহিদি জনতাদের যে আপনি পরিচয় খুঁজে বের করতে পারছেন না, প্রকাশ্য দিবালোকে ফেসবুকে আমরা যাদের ছবি দেখছি, আমরা এখন কত সহজ মুস্তফা ভাই, আপনি গুগল লেন্সে ফেলবেন, তার যদি ডিজিটাল ফুটপ্রিন্ট কোথাও থেকে থাকে, যেটা থাকতে বাধ্য, সে তার নাম, তার ডিটেলস আপনি পেয়ে যাবেন। যেটা অ্যামেচাররা বসে বসে, ফ্যাক্ট ফাইন্ডার্সরা বসে বসে করতে পারে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করতে না পারে। কারণটা কি? এটা সদিচ্ছার অভাব। কোনো না কোনোভাবে এমনও হতে পারে যে সরকারের ভেতরই একটা যেটা অনেক একটা ডিপ স্টেট, এই কথাটি ইদানিং খুব পপুলার হয়েছে। এর কারণ হচ্ছে যে সরকার চাইছে একভাবে আর রাষ্ট্র পরিচালিত হচ্ছে আরেকভাবে। এইটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ জায়গাটা। এই যে আপনার তৌহিদি জনতা, যেই তৌহিদি জনতা রোজার আগের দিনে ইনসিডেন্ট ঘটালেন, যে তৌহিদি জনতা ফুলের মালা দিয়ে বরণ করলেন, যেটা আমি আমার সম্মানিত সহআলোচকের সাথে সম্পূর্ণভাবে একমত। আপনি জামিন তো পেলেন পরের দিন, তার আগের দিনই তো তার ফুলের মালা, পাগড়ি, আর আমাদের সবচেয়ে পবিত্রতম গ্রন্থ মানে কোরআন শরীফের কতখানি অবমাননা করা হয়েছে এই নিপীড়কের হাতে এটা তুলে দিয়ে। এগুলো ঘটলো তো আগের দিন, জামিন তো পেল পরের দিন। এই যে টোটাল বিষয়টার মধ্যে এতটাই মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু না,
না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এতটাই গ্যাপ যে আপনার আসলে বলার কিছু না। এবার আলাদাভাবে নারী নারী নির্যাতন নিয়ে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে গত 5 বছরে একটা পরিসংখ্যান এসেছে, গত 2 দিন আগে নিউজ পেপার আপনি দেখবেন যে 6200 মতো আপনার নারী যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। তার মধ্যে 31 বা 32 জনই হচ্ছে 18-র নিচে। আর গত 2 মাসে 108টা এই ধরনের ইনসিডেন্ট আপনার আমরা জানতে পেরেছি। তার মধ্যে 66টাই হচ্ছে আপনার 18-র নিচে। দুটো জিনিস সমাজকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য খুব স্ট্রং টুল। এবার আমি ওই কনস্পিরেসির পয়েন্ট থেকে আপনাকে বলি, আপনি যদি নারীদেরকে নিয়ে অনিরাপদ করে দিতে পারেন এবং শিশুদের, তাহলে অ্যাজ আ হোল একটা সোসাইটি অনিরাপদ হয়ে যায় ভীষণ রকম। যদিও এখানে ভয়ঙ্কর অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী, অন্যান্য আইন শৃঙ্খলা মানে ইনসিডেন্টেরও ভয়াবহ বার্তাই ঘটেছে। গতকালকেই তো গাজীপুর বা কোথাও ওই যে আপনার মসজিদের সামনে সম্ভবত এ ধরনের ঘটনা, মানে 2 বা 3 ভাইকে আমি দেখলাম যে ছুরিকাঘাত করা হয়েছে বা হত্যাকাণ্ড ঘটেছে। এইগুলোর পাশাপাশি আজকে নিউজ পেপারে দেখছি কেরানীগঞ্জ এবং নরসিংদীতে দুই জায়গাতেই 2 অন্তঃসত্ত্বা গৃহবধূ তাদের গণধর্ষণের একটা কথা উঠে এসেছে। আপনি প্রথমে যেই সময় যখন আপনার তৌহিদি জনতা আপনার ফুটবলারদের নিয়ে 9-6 করলো, তখন আপনি যদি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারতেন, একমাত্র ওয়ে আছে এটা থেকে বেরিয়ে আসার। আপনি কোনো গল্প দিতে পারবেন না যে টাকা পয়সা কনস্পিরেসি কিছু খাটবে না যদি আপনার প্রশাসন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। আপনি এই রোজার আগের দিনে ঘটনায় কয়েকজন অ্যারেস্ট হয়েছে। এই তৌহিদি জনতা কারা? এদের কি ভোটার লিস্ট নাই? এরা কি আমাদের জাতীয় নাগরিকপত্র বহন করে না? এদের কোনো পরিচয় নাই? এরা তো উড়ে আসেনি কোথাও থেকে। এই জায়গাটার গ্যাপ সরকার কিভাবে আইডেন্টিফাই করবে? এই ভয়াবহ ব্যর্থতা যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাতে 3টায় ডেকে আপনি মানে আপনার কনস্পিরেসি হচ্ছে বলে প্রেস কনফারেন্স করতে পারেন, রাত 3টায় না, দিন 3টায় 10 জন অ্যারেস্ট করেন না। দিন 3টায় 10 জন অ্যারেস্ট করে দেখেন যে হ্যাঁ আপনার সদিচ্ছা আছে। এখানে সদিচ্ছার প্রতি, এই টোটাল জিনিস সিস্টেমের প্রতি মানুষের যে আস্থা উঠে যাওয়া, তার জন্য তার 80% দায় এখন কিন্তু সরকারকে বহন করতে হবে। একটা সময় ছিল অন্তত 4-5 মাস এদেশের জনগণ সম্পূর্ণ সময় দিয়েছে সরকারকে। প্রতিটা রাজনৈতিক দল, ছাত্ররা মাঠে থাকা অবস্থায় তারা ট্রাফিক পুলিশের কাজ করেছে, তারা রাত জেগে পাড়া পাহারা দিয়েছে। এটা দিন শেষে কোনোভাবেই আমাদের কাজ নয়, জনগণের কাজ নয়। এবং জনগণ এই বা কাজ করতে করার আর সাইড ইফেক্ট আপনাকে বলি, এক ধরনের কনফিডেন্স ডেভেলপ করে যাওয়া। কি ধরনের কনফিডেন্স ডেভেলপ করে যাওয়া? আমি যথেষ্ট আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমরা যথেষ্ট নই, বরং আমরা 2টো ঠিক কাজ করলে 5টা ভুল কাজ করব, যেটা আইন শৃঙ্খলার পরিস্থিতিকে অবনতি ঘটাবে। আমি 2 দিন আগের আরেকটা বিষয় আপনাকে বলি। আমাদের একজন উপদেষ্টা যে একজন নিরপরাধ ব্যক্তিকে ছাড়িয়ে এনেছেন, কেন গেলেন? এটা কি ওনার কাজ? এইটা কি ওনার কাজ? উনি তো বরং নিরাপরাধকে মানে ধরা হলো কেন সেইটার তো উনি যথাযথ তদন্ত চাইবেন। এবং যখন আপনি একজন নিরাপরাধকে ছাড়াতে যাবেন, একজন ক্ষমতাশালী ব্যক্তি, তো আরও 10 জন অপরাধী ছাড়া পড়বেন একই প্রক্রিয়ায়। এই সিস্টেমটা হচ্ছে আপনি যেটা আইনের শাসন, সেটার বার্তায় যেখানে ঘটাবেন সেখানে সেটা পে করতে হবে, যেটা এই সরকার এই মুহূর্তে পে করছে। যেটা 7 মাস আগে আমরা সহানুভূতিশীল ছিলাম শোনার জন্য, আজকে কিন্তু সাধারণ মানুষ আর নাই। আমার মেয়েটি ভাই নিরাপদ না আমার ঘরে, আমার মেয়েটি তার শিক্ষাক্ষেত্রে যাচ্ছে নিরাপদ না, আমার শিশু সন্তানটি নিরাপদ না কোথাও। এই অনুভূতি সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি। আমি সৌরভ ভাই আপনার কাছে আবার আসি। সেটা হচ্ছে যে এই যে হিজবুত তাহরিক গত শুক্রবার এক বিশাল এক শোডাউন করলো এবং তারা আগে থেকে বিভিন্ন সরকারের দেশের বিভিন্ন দেওয়ালে পোস্টার মারছে, তারপরে ফেসবুকে পোস্ট দিয়ে তারা এই কাজগুলো করলো। কিন্তু তারা তো নিষিদ্ধ সংগঠন, তারা এটা করতে পারলো কিভাবে এবং সেটা সরকার কেন এটার করতে পারলো না? এখানে 2টো দিক আছে। প্রথমত হচ্ছে সরকার যে পদক্ষেপটা নিয়েছে শেষ পর্যন্ত, সেটা বলবো যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য শক্ত পদক্ষেপে, কারণ তাদেরকে সমাবেশ করতে দেয়নি। টিয়ার গ্যাস ছুড়েছে, সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড করেছে, সেনাবাহিনী এনেছে। কিন্তু তারা যে এই ধরনের সমাবেশ করতে পারে, এতগুলো লোক জড়ো হতে পারে, এটি তো সরকার গোয়েন্দা বিভাগের জানার কথা। এবং সেক্ষেত্রে আগে থেকে যেমন তারা আপনি বললেন দেয়ালে পোস্টার সেটেছে, হ্যাঁ, তো সেটা বন্ধ করা। আমরা তো দেখি যে 5 জন লোক একত্র হলেও যেটা সরকার চায় না সেটা তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তো তারা যদি আগে থেকে এটা সতর্ক থাকতো এবং জনগণ এই নিষিদ্ধ সংগঠনটি সম্পর্কে জনগণকে সজাগ করতো, তাহলে হয়তো এই পরিস্থিতি মানে এত লোক জড়ো হতো না। এরকম সব ক্ষেত্রেই এখন নিষিদ্ধ সংগঠন হলেও না, তারা কি করতে চায়? তারা বর্তমান আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার একে চ্যালেঞ্জ করছে, খিলাফত প্রতিষ্ঠা করতে। আর খিলাফত তো 100 বছর আগে চলে গেছে। বা তার আগে যদি বলি যে
খোলাফায়ে রাশেদিনের পর তো আর খেলাফত নেই। যে যে যখন যে রাজা, হেরা দাদার ছেলে তার যে রাজা উত্তরসূরি। রাজা বা বাদশাহ তার সন্তান হয়েছে, আমরা সন্তান তার উত্তরাধিকারী পেয়েছে। আমরা তো উত্তরাধিকারের রাজনীতি চাই না, আমরা তো চাই যে গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণ সেখানে ক্ষমতার মালিক হবে। আমাদের সংবিধানে যেটা 7 অনুচ্ছেদে আছে, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায়, হ্যাঁ, তারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয় গণতান্ত্রিকভাবে, কারণ বাংলাদেশের যে কোনো নাগরিকের অধিকার আছে তার কথা বলার, তার মত প্রকাশের এবং তার পক্ষে জনগণকে নিয়ে আসারও, কিন্তু সেখানে সেটি কী উপায় বা কিভাবে বা তার লক্ষ্য কী, লক্ষ্যটা কি গণতান্ত্রিক, না লক্ষ্যটা হচ্ছে এই পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে দিয়ে অন্য একটা ব্যবস্থা তৈরি করতে? সেটা তো বাংলাদেশ রাষ্ট্র বা কোনো রাষ্ট্রই সেটি মেনে নিতে পারে না। আমি বলবো যে এরকম আরও গোষ্ঠী আছে কিনা। সরকার প্রধান তো বলেছেন যে সাবেক ফ্যাসিবাদ বা স্বৈরাচারের দোসররা বা তার নেতাকর্মীরা করছে, কিন্তু আরও যে কত গোষ্ঠী করেছে, আরও যে কত, আমরা তো দেখি যে চট্টগ্রামে নানা গোষ্ঠী এবং ধরা পড়ছে, আবার সেখানে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই সরকারে আমারও সেখানে সেনা সদস্য মারা গেছে। আমার মনে হয় যে পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহতা সেটি সরকার অনুধাবন করতে পারেনি। আর সরকার কিছুদিন পর বা প্রায় নিয়মিতই প্রেস বিজ্ঞপ্তি দেন অথবা প্রেস ব্রিফিং করেন। তাতে কি, তাতে পুলিশের দেওয়া হিসাবটা দেন। প্রধান উপদেষ্টা যে বললেন যে অপরাধ কমেনি, অপরাধ বাড়েনি, তো এটা কিসের ভিত্তিতে বলেন? পুলিশের দেওয়া রিপোর্টের ভিত্তিতে। এবং আপনি জানেন যে দীর্ঘদিন আপনি মাঠে রিপোর্টিং করেছেন, তাদের জানেন যে পুলিশ কী রিপোর্ট দেয়। একজন মানুষ, সাধারণ মানুষ যে মানে চুরির ঘটনায় মামলা এফআইআর করতে গেলেও বলে যে এটা দেয়া যাবে না, আপনি লেখেন হারিয়ে গেছে। ছিনতাই হলে বলে চুরি হয়ে গেছে লিখুন, ডাকাতি হলে সেটা নিতে চায় না। তো সুতরাং থানা পুলিশ তো সবসময় ভাবে তার থানায় কতটা কম মামলা হয়, তাহলে পুরস্কার, বছর শেষে পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে। সার্বিকভাবে আর আইন শৃঙ্খলা শুধু আইন দিয়েও কিন্তু, শুধু আইন কানুন দিয়েই বা শাস্তি দিয়ে কিন্তু এটি রোধ করা যায় না। এর জন্য জনসমর্থন দরকার। এই সরকারের বিপুল সমর্থন ছিল। আজকে 7 মাস পর কিন্তু আমরা দেখছি যে সেই সমর্থনে ভাটা পড়েছে। কেন পড়েছে? পড়েছে এ কারণে যে সরকারের প্রতি মানুষ কখন সরকারের প্রতি একটা আস্থা রাখে তখনই যখন তার নিরাপত্তা বোধ করবে, যখন তার জানমাল নিরাপদ থাকবে এবং অন্য তার জীবনযাত্রাও সহজ হবে। এখন একদিকে নিত্যপণ্যের দাম বাড়ছে, আর একদিকে আপনার মানুষের নিরাপত্তা নেই এবং চুরি ডাকাতি ছিনতাই অহরহ ঘটছে। গণপরিবহনে নারী নিরাপদ নয়, ঘরে নারী নিরাপদ নয়, শিশু নিরাপদ নয়, এমনকি মাদ্রাসায়ও নিরাপদ নয়। তাহলে মানুষের মধ্যে তো এই হতাশা দেখাই দেবে, উদ্বেগ থাকবে। এখন সরকারের দায়িত্ব আর হচ্ছে যে স্থানীয় সরকার যেভাবেই ছিল তার কিন্তু একটা কার্যকারিতা ছিল, কারণ ওই স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে এলাকার মানুষের একটা যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল, আত্মীয়তা নানাভাবে। এটি যে সেটি দলীয় করার পরেও কিন্তু এক ধরনের মানুষ সেখানে যে ভরসা পেত যে সেখানে যাওয়ার, স্থানীয় সরকার ব্যবস্থা নেই। এখন সরকারের যে আমলাতন্ত্র বা সরকারের যে কর্মকর্তা কর্মচারী, তাদের মাধ্যমে কাজগুলো করা হয়, তাদের মাধ্যমে সঠিক রিপোর্টও পাওয়া যায় না, পরিস্থিতি জানা যায় না, আর পরিস্থিতি না জানলে ব্যবস্থা নেওয়া যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টার 3টায় সংবাদ সম্মেলন করে, যেটা আপা বলেছেন যে আপনি 3টায় সংবাদ সম্মেলন না করে 13 জন লোককে ধরুন। আরেকটি যেটা আমরা এখনো আছে কিনা জানি না, যে অপারেশন ডেভিল হান্ট আছে, ওইটা নাই, এই নাম নাই। আচ্ছা, এই যে ডেভিল হান্টটা করা হলো, অবশ্যই খুব ভালো যে বাংলাদেশ যারা দুষ্কৃতকারী, শয়তান, দুর্বৃত্ত, তাদেরকে ধরা হবে। কিন্তু আমরা দেখলাম যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। সরকারের সময় যে কাজটি করা হয়, তাদের রাজনৈতিক অভিলাষ থাকে। এই সরকার তো রাজনৈতিক অভিলাষ থাকার কথা না। এই সরকার যেই পরিবেশ উপদেষ্টা বলেছেন যে কে অপরাধ করেছে সেটা দেখার দায়িত্ব না, তিনি কোন দলের, তারা নির্বিশেষে সবাইকে ধরবে, সেটা দেখি না। আমরা এখানে দেখি দুর্বলের উপর সবল অত্যাচার করে এবং অনেক ক্ষেত্রেই ঘোষণা দিয়েও আইন লঙ্ঘন করা হয় যে আমরা ওই বাড়ি দখল করব। এবং আপনি গুলশানের ঘটনা দেখুন, যে একটা বাড়িতে সেই যে দলের নামেই করুক, পরবর্তী দেখলাম যে
আপনারা হয়তো শুনেছেন যে জাতীয়তাবাদী চালক দলের নামে। এইটা তো আমিও তো প্রথম শুনলাম। মানে এরকম কোনো এটা অনুষ্ঠান অস্বাভাবিক যে এই নামে কোনো দল ছিল। তার মানে কিছু লোক সুযোগের অপেক্ষায় থাকে। তো এদের ধরা হয়েছে, 3 জন ধরা পড়ছে, বাকিরা কোথায় এখন? মানে এরকম একটা মব, সে তো মানে অনেক লোক জড়ো করতে হয়েছে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এটি হয়েছে। যদি সরকারের কোনো সম্পদ বাজেয়াপ্তও করে, রাষ্ট্রের পক্ষে সেটা করতে পারে, কিন্তু আইনানুগ করতে হবে। এখন কেউ যাই বাড়ি দখল করলো এবং বললো যে এই অফিস আমার, এই বাড়ি আমার, তাহলে তো আইনশৃঙ্খলা থাকবে না। আর যখন মানুষ দেখে যে ভয়ে থাকে, নিরাপত্তাহীনতায় থাকে, তখন কিন্তু সে আর সমাজের কথা চিন্তা করে না। সে দেখে তিনি কিভাবে নিরাপদ থাকবেন, তিনি কিভাবে মানে তার সম্পদ বা তার জীবন রক্ষা করবেন। আমি মনে করি সরকারের উচিত, এই পদক্ষেপ নিয়েছে, এটা যথেষ্ট নয়। এবং প্রতিটি ক্ষেত্রে মানে দৃষ্টান্ত এবং আদালত, আমরা দেখেছি যে কোনো অপরাধ ঘটলে আদালতকে হস্তক্ষেপ করতে হয়। কেন আদালতকে হস্তক্ষেপ করতে হবে? মানে আইন তার নিজস্ব গতিতে চলে না বলেই আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। এবং দল, মত, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যারা অপরাধ করছে তাদের এবং যারা আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে। তারা যাতে ভাবে যে না, সরকার তাদের নিরাপত্তায় আছে। আর যখন ভাবে যে সরকার নিরাপত্তায় নেই, তখন কি হবে? যার দুর্বৃত্তদের শাসন তৈরি হবে, দুর্বৃত্তদের দৌরত্ব হবে। এবং যারা আইন মেনে চলে তাদেরকে ঘরে থাকতে হবে এবং ঘরের বাইরে গেলেই তারা ভয় পাবে। এই পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। আমি আশা করি যে সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম বা পুরো সরকারের কার্যক্রম নিয়ে কিন্তু নানা প্রশ্ন আছে। আমরা দেখি যে সরকার ঘটনার পিছনে হাঁটেন, কিন্তু যারা দুর্বৃত্ত তাদের ধরার ক্ষেত্রে বা তাদের খোঁজখবর নেওয়ার ক্ষেত্রে, এবং দেখুন এই সরকার আসার পরে সাবেক সরকারের যারা ছিল তাদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হয়েছে, কিন্তু নতুন করে তো আরেকটা পরিস্থিতি তৈরি হয়েছে। জঙ্গিরা জেলখানা থেকে ছাড়া পেল, আপনার শীর্ষ সন্ত্রাসীরা জামিন নিয়ে ছাড়া পাচ্ছে একের পর এক। তাহলে তারা কি সমাজে স্থিতিশীলতা রক্ষা করবে? তারা কি সমাজে অপরাধ নিয়ন্ত্রণ করবে বা অপরাধ ঘটতে দেবে না? তা তো না। তারা অপরাধ সংগঠিত করবে, তাদের যারা শীর্ষ আছে, তাদের যারা সাগরেদ আছে, তাদেরকে ব্যবহার করবে এবং এই ধরনের রোজা বা এই ধরনের যে কোনো উপলক্ষে তারা সেই কাজটি আরও ভালোভাবে করার চেষ্টা করে। ধন্যবাদ। মাহমুদা হাবিবা, আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে আপনি জানেন যে নতুন একটা রাজনৈতিক দল সম্প্রতি আত্মপ্রকাশ করছে, যেটা আগে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং তাদের একজন উপদেষ্টা ছিলেন, তার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলের প্রধান হয়েছেন, আহ্বায়ক হয়েছেন। সম্প্রতি তাদের কিছু সাক্ষাৎকার আমরা বিভিন্ন বিদেশি মিডিয়া দেখেছি এবং তাদের সেই সাক্ষাৎকার নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে এবং তাদের দল গঠনের টাকা কোত্থেকে আসলো সেটা নিয়েও অনেকে প্রশ্ন করছে। তো এর মাঝে তারা আবার আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করে বলেছে যে তারা একই সাথে গণপরিষদ নির্বাচন এবং আপনার সংসদ নির্বাচন একই সঙ্গেই চায়। তো এইটা নিয়ে আপনার দল বিএনপির, আপনার মূল সংগঠন, তার সঙ্গে এক ধরনের বিরোধ হচ্ছে। যেমন কালকে একটা ইফতার মাহফিলে আপনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আবার নিজেই বলেছেন যে আমরা চাই, আমাদের প্রায়োরিটি হলো জাতীয় সংসদ নির্বাচন, আমরা এর সঙ্গে একমত না। তো সব মিলে কি আপনাদের ছাত্রদের সাথে কি আপনাদের ওই অনৈক্যটা বাড়ছে? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে রাজনীতির মাঠে ছাত্ররা যেই মুহূর্তেই একটা নিজস্ব রাজনৈতিক দল তৈরি করেছে, সেই মুহূর্ত থেকে না, তারও আগে থেকেই বিএনপির একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দর্শন আছে এবং বিএনপির রাজনৈতিক দর্শনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক দর্শন যারা বিশ্বাস করেন তারা বিএনপি করেন। তারা ছাত্ররা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক দর্শনের সাথে সহমত পোষণ করতেন, তাদের ভিন্ন রাজনৈতিক দল করার প্রয়োজনই হতো না। ফলে তাদের স্টেটমেন্ট এবং আমাদের স্টেটমেন্ট বিভিন্ন ক্ষেত্রে আলাদা হবে, এটা স্বাভাবিক, এটা হেলদি। যতক্ষণ পর্যন্ত এটা সার্বিক যে ঐক্য প্রয়োজন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে
মানে মোটামুটিভাবে টিকিয়ে রেখে একটা নির্বাচনকালীন পরিস্থিতি পর্যন্ত যাওয়া পর্যন্ত যতখানি ঐক্য থাকা প্রয়োজন এটা থাকতে হবে। আর আমি ভাইয়া আমার সম্মানিত সহ আলোচকের বহু কথার সাথে একমত পোষণ করি, এবং কিছু কিছু বিষয় আমার দ্বিমতও আছে। যেমন এই সরকার কেবল অ্যাবসলিউট জনপ্রিয়তা নিয়ে আসেনি, অ্যাবসলিউট ম্যান্ডেট নিয়ে এসেছে। এক আওয়ামী লীগ ছাড়া আর প্রতিটা এক আওয়ামী লীগ এবং তাদের সুবিধাভোগী যে দলগুলো, তাদের ওই দল এবং তাদের সমর্থক ছাড়া জুলাই অভ্যুত্থানে প্রতিটা অংশীজনের অ্যাবসলিউট ম্যান্ডেট হচ্ছে এই সরকার। সেখানে বিএনপি আছে, সেখানে ছাত্ররা যারা এখন নতুন দল করেছেন, সাধারণ খেটে খাওয়া মানুষও আছে। কিন্তু মুশকিল হলো যে ইনাদের প্রতি যে আস্থা, তাদের যতটাই আমরা আস্থা এবং অ্যাবসলিউট ম্যান্ডেট দেই না কেন, অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে এমন একটা সরকার যে সরকারটা কেবল মাথায় বসে আছে। একটা সরকার যখন নির্বাচিত সরকার হয় কিংবা রাজনৈতিক সরকার হয়, তার এক ধরনের কাঠামো থাকে যেটা একেবারে তৃণমূলে নিচ পর্যন্ত বিস্তৃত। সেখানে আপনি শুধুমাত্র আমলাদের উপরে ভরসা করে সেই আমলা, সেই জনপ্রশাসন কিংবা সেই পুলিশ প্রশাসন যা খোদ মানে মাফিয়া সরকারের হাতে তৈরি করে যাওয়া, কমপক্ষে 3 লেয়ার পর্যন্ত তাদের ইন্টিগ্রেটেড মানে এবং কি বলে এটা মানে অ্যাসিড টেস্ট করে করে তাদেরকে বেছে নেওয়া এক একজন কর্মকর্তা, ইনাদেরকে দিয়ে এই সরকার পরিচালনা করা অতি দুরূহ একটা কাজ। এই মানে সার্বিক সমর্থন নিয়ে যতটুকু তারা আসতে পেরেছেন সেটা অনেক মানে আমি মনে করি অনেক বড় মানে আসতে পারা। কিন্তু প্রবলেমগুলো তো উনাদেরকেও আইডেন্টিফাই করতে পারতে হবে। আমরা যখন ভুক্তভোগী, আমরা যখন সাধারণ জনগণ যখন নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটা যখন সরকার প্রধান বুঝতে না পারেন, তিনি যখন আরও যদি এই কথা বলেন যে অপরাধের হার বাড়েনি, তখন তো আসলে যেটা তৈরি হয় তার প্রতি সেটা মানে জনপ্রিয়তার হ্রাস না, সেটা হচ্ছে আস্থাটা ভেঙে যায়। আস্থা ভেঙে যায়। এবং আপনি বোধহয় সম্প্রতি একটা জরিপ দেখেছেন, সেখানে কিন্তু মানুষ একটা জিনিস ফিল করে যে কোনো জায়গায় কোনো কন্ট্রোল নাই। সরকার থাকলে একটা কন্ট্রোল আপনি দেখতে পাবেন। সেটা যখন আমরা ফিরে যাই ফ্যাসিস্ট মাফিয়া সরকারের সময়, আমরা সারাক্ষণ টের পেতাম কন্ট্রোল আছে প্রত্যেকে। সেটা তাদের প্রয়োজনের কন্ট্রোল, তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কন্ট্রোলটা ব্যবহার করেছে, কিন্তু কন্ট্রোল ছিল। তারা মিডিয়া ব্যবহার করেছে, যেটাই ব্যবহার করেছে, গণমাধ্যম বলেন, জনপ্রশাসন, সবই ব্যবহার করেছে। কিন্তু কন্ট্রোলটা বিরোধী পক্ষ টের পেয়েছে যে সিরিয়াস কন্ট্রোল সমগ্র প্রশাসনের ওপরে, এটা সাধারণ জনগণও টের পেয়েছে। ভয়েস কেউ রেজ করতে পারেনি। কিন্তু এখন যখন আমি ভয়েস রেজ করতে পারছি, আমার ওই সামর্থ্যটা এসেছে কথা বলার, আমার পরিবেশ এসেছে কথা বলার, তখন বাকি সবাইও মুক্ত স্বাধীন হয়ে গেছে। কিভাবে? একটা মিনিমাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিয়ন্ত্রণ, যেই নিয়ন্ত্রণ কিংবা সরকারের একটা নিয়ন্ত্রণ যেটা দৃশ্যমান হতে হবে, যেটা সৌরভ ভাই বললেন, সেটা কোনোভাবেই 100% তো হওয়ার সুযোগ নেই। আবারও বলি, ক্যাপাসিটি নেই সরকারের 100% কন্ট্রোল শো করার। কিন্তু অন্তত 50 থেকে 60% নিয়ন্ত্রণ থাকলেও কিন্তু এই ভয়ঙ্কর সময়গুলো আমাদের আজকে উইটনেস করতে হয় না। এই যে আবারও আপনাকে বলি যে অপারেশন ডেভিল হান্টে বোধহয় 12,000-এর ওপরে আপনার অ্যারেস্ট, আর সেখানে বোধহয় এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা হচ্ছে, দুটাই তো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজে। এই যে তারা যে লিস্টটা করলো, এই যে সরকার যে লিস্টটা নিয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করলেন, আসলে লিস্টটা কোন লিস্ট? এইটাও কিন্তু প্রশ্ন যে বিগত সরকারের আমলে কিন্তু সন্ত্রাসী লিস্ট বের করলেই আগে একচেটিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিভিস্ট, তাদের সমর্থক, তাদের লোকজন অথবা জামাত এই ধরনের যারা বিরোধী পক্ষ তাদের বেরোতো। হ্যাঁ, তার সাথে জঙ্গিও ছিল, অন্যান্য বিষয়ও ছিল, কিন্তু মনে রাখবেন বিগত সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল নিজের ক্ষমতা টিকিয়ে রাখা। সেটার জন্য 5টা জঙ্গিকে প্রতিপালন করতে হলে তাদের কোনো সমস্যা ছিল না। এই যে মামলাগুলোর কথা ভাইয়া বললেন, আমরা তো আজও হাজিরা দিচ্ছি, আমাদের মামলা তো এখনও কারোরই তো ডিসমিস হয়নি। খোদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমস্ত মামলা তো ডিসমিস হয়নি, এখনও ফাংশনাল। কাজে এই যে ইনারা কোথা থেকে ফাঁকে তালে বেরিয়ে যাচ্ছেন, সেটার দায় কি নিতে হবে না সরকারকে? আরেকটা বিষয় আপনাকে বলি, হিজবুত তাহরিক নিয়ে। আপনি যদি ছাত্রলীগকে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করতে পারেন ছাত্রলীগ হওয়ার জন্য, তাইলে যদি 100 জন জড়ো হয় 100 জনই তো অ্যারেস্টযোগ্য। আপনি একটা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ব্যানারে এক জায়গায় জড়ো হচ্ছেন, 100 জন যদি জড়ো হয় 100 জনই তার মানে ওই নিষিদ্ধ ঘোষিত ছাত্র মানে ওই সংগঠনের অংশ, তার মানে অ্যারেস্টযোগ্য। আপনি তো 20টা বা 50টা তো অ্যারেস্ট করতে পারতেন। আপনি যদি শুরু থেকেই জিরো টলারেন্স একটা জিনিস আছে, আপনি সারা ঢাকায়, আমি এটা আরেকটা টকশোতে আমি বলেছি, বিভিন্ন ব্যানার ইদানিং ছোট ওই যে ত্রিকোণ এক ধরনের ব্যানার যেটাতে অ্যারাবিক লেখা থাকে,
আসলে আমরা জানিও না সেটার মধ্যে আসলে কন্টেন্টটা কি। এই ধরনের ব্যানার গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ফেসবুকে লাগাতার হিজবুত তাহরিকের নেতারা বক্তব্য দিচ্ছেন। এগুলোর কোনো ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে কিভাবে মানে আপনার নিতে পারলো না? টাকা ছড়ালে বাংলাদেশে জমায়েতের কোনো অভাব হয় না। হিজবুত তাহরিকে যারা গেছেন নেতৃস্থানীয়, যারা ফেসবুকে এই ইনভাইট করছিলেন তাদের এই প্রোগ্রামগুলোর জন্য, এই ব্যক্তিগুলোকে অ্যারেস্ট করা হলো না কেন? কোনোভাবে সমাবেশের তো কোনো আর বিষয় থাকতো না। আপনি বাংলাদেশকে যে জঙ্গি রাষ্ট্র হিসেবে যদি প্রমাণ হয়, আপনি জানেন হিজবুত তাহরিকের ওই আচ্ছা, জমায়েতে আমি লাইনে আমাদের অনলাইনে ও, গেস্টকে পাইছি, আমি please, একটু please. শুনবো ওনার কাছে। নাহরিন আই খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে নারীর প্রতি যে সহিংসতা চলছে এই যে কয়েকদিন ধরে, এবং গতকালকে আপনি জানেন যে নারী দিবস গেল, সব মিলে এখন বাংলাদেশের অবস্থা খুব ভালো নেই। ছাত্রছাত্রীরা সে আগের মতোই সোচ্চার হয়েছে যে এর প্রতিবাদে যে এগুলোর বিচার করতে হবে, এবং সমস্যা হচ্ছে যে সরকারের আমরা একটু নির্লিপ্ততা তার চোখে পড়ছে আমাদের। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? শুনেন, আমি তো পূর্ববর্তী আলোচকদের আলোচনা শুনিনি, কিছু রিপিট হতে পারে। সেটা হচ্ছে যে সরকারের ভূমিকা যদি আপনি বলেন, আমি স্পেসিফিক্যালি দুজনের নাম ধরে বলতে চাই। সেটি হচ্ছে যে রিজওয়ানা হাসান এবং আরেকজন হচ্ছে শারমিন মুর্শিদি। আপনি দেখেন রিজওয়ানা হাসান যখন লালমাটিয়ার একটি ঘটনা ঘটলে তখন উনি কি বললেন? উনি বললেন যে দুই পক্ষ একটি আপোষে গেছে দেখে এটা নিয়ে আর আইনি কোনো কিছু করা সম্ভব নয়। রিজওয়ানা হাসানকে আমি প্রশ্ন করতে চাই যে উনি কি জানেন না যে একটা নারী কোন পর্যায়ে যে আপোষ করেন? আমার তো মনে হয় যে রিজওয়ানা হাসানের যে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, উনি গত সরকারের আমলে একটা অ্যাবডাকশন দেখেছে এবং তার পরবর্তীতে আমরা তাকে দেখেছি যে তিনিও এক ধরনের আপোষের মধ্যে ছিলেন কয়েক বছর। তাহলে রিজওয়ানা আপার তো ভালোই জানার কথা যে কোন পরিস্থিতিতে গেলে একজন নারী সে আপোষের জায়গাটায় যায়। তারপরে আপনি যদি দেখেন শারমিন মুর্শিদির কথা, উনার কথা কি বলবো? উনি একসময় বলেছেন যে যোগ্য নারী নাকি খুঁজে পাওয়া যায় না। কালকে যখন আমি ওনার বক্তব্যটা দেখছিলাম, আমি দেখছিলাম যে উনি বেগুনি রঙের শাড়ি পরে এসেছেন। বেগুনি হচ্ছে জাস্টিস অ্যান্ড ডিগনিটির একটা সাইন, তাই না? এবারে নারী দিবসটা আসলে হওয়ার কথা ছিল বিবর্ণ, অথবা তাদের কালো শাড়ি পরা দরকার ছিল। শাড়িটা পরেছেন বেগুনি, কিন্তু উনি যতবার এই আসিয়া বিষয়ে কথা বলছেন, উনি বলছেন যে গায়ে হাত দেয়া। গায়ে হাত দেওয়ার ধর্ষণ কি একটা সহজ জিনিস? ধর্ষণ শব্দটা বলতে উনার কেন এত মুখে বাজবে? মানে এটা কি মানে একটা বিষয়কে খুব জটিল একটা বিষয়কে খুব সহজ ভাবে দেখার প্রক্রিয়া নয়। উনার তো আমি শুধু খালি ধমকই শুনলাম যে উনি ধমক দিয়ে গেছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, বা আপনি যদি ডক্টর ইউনূসকে দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা, উনি কি আজকে বা কোথাও কি কোনো স্টেটমেন্ট দিয়েছেন? এতগুলো ঘটনা পরপর ঘটছে, আমি তো দেখি উনি শুধু খালি বিদেশি মিডিয়ার সামনেই কথা বলতে প্রস্তুত। হ্যাঁ, দেশি মিডিয়া বা উনি কোনো জায়গাতে উনার এই নিয়ে কোনো স্টেটমেন্ট দেখলাম না। আমি একটা আশা করে বসেছিলাম যে আজকে হয়তো রিজওয়ানা হাসান এবং শারমিন মুর্শিদিকে আজকে জনগণের আন্দোলনের সাথে, ছাত্রীদের আন্দোলনের সাথে আমি তাদের দেখবো, কিন্তু আমি তাদেরকে দেখতে পাইনি। এইটা আসলে শাসকের চেয়ারটা মনে হয় এমনই, তাই না? যে শাসকের চেয়ারে গেলে সবারই এরকম হয়। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আপনি দেখবেন যে ঘটনাটা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটির পরে গারদের ভেতরে বসে, থানার ভেতরে বসে একজন যে বিবৃতি দিয়েছে, যে লোকটি যে শব্দ চয়ন করেছে, সেটি একটি সরকারি আইনের অফিসে কি করে এটি সম্ভব হয়? গারদের ভেতরে বসে উনি যে শব্দের ব্যবহার করেছেন, এটা কি মানে সরকার কি পারতো না, বা ওই থানার যিনি দায়িত্বে আছেন তিনি কি পারতেন না এটাকে বন্ধ করতে? তার পরবর্তীতে আমরা দেখলাম যে তার গলায় মালা দেওয়া হলো, মাথায় পাগড়ি পরানো হলো, বুকে কোরআন শরীফ দেওয়া হলো। হ্যাঁ, তাহলে এটা থেকে নারীদের প্রতি কি বার্তাটা এই সমাজে পৌঁছাবে আপনি বলেন? আমি আসলে ধর্ম নিয়ে তেমন পড়াশোনা করিনি, কিন্তু একটা ধর্মীয় আবহে বড় হয়েছে এবং ধর্মীয় চর্চার মধ্যে আছি। তো সেই জায়গা থেকে আমি ইসলামিক স্কলারদের একটা প্রশ্ন করতে চাই যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরুষকেও বলা হয়েছে তাকে চোখের পর্দা করতে হবে। তো যে পুরুষটি চোখের পর্দা না করে নারী দেহের দিকে তাকিয়ে নারীকে ইসলামের দাওয়াত দেন, এটি কি ইসলাম পারমিট করে? আমার তো মনে হয় ইসলাম এটি পারমিট করে না। ইসলামের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা। আপনারা দেখুন ঢাকা শহরের পুরুষরা ঢাকা শহরের পুরা বাংলাদেশের রাস্তাগুলোকে টয়লেট বানিয়ে ফেলেছে। এই জায়গায় কি কোনো ইসলামের দাওয়াত আপনি পেয়েছেন পুরুষদের প্রতি? বা বাংলাদেশে কয়টা মুসলিম ভাই তার বোনকে সম্পত্তির সঠিক হিস্সা দেয়, সেই দাওয়াতটা কি কখনো ইসলামের এসব লোকদের কাছ থেকে আপনি পেয়েছেন?
তো তাদের কাছে আমি এই প্রশ্নগুলো করতে চাই। আমি জানি যে এটা ভেরি সেনসিটিভ, এসব কথা বললে অনেক ঝামেলা হয়, কিন্তু এই প্রশ্নটা করার সময় এখন আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কয়েকটা আলোচনার মধ্যে দেখলাম যে এই মুহূর্তে আসলে রাজনৈতিক দলগুলোকেও ক্লিয়ার করতে হবে, সামনে ইলেকশনকে সামনে রেখে তারা নারীকে কোন জায়গায় দেখতে চান। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা এই মুহূর্তে। আপনি দেখবেন বিএনপি 31 দফা দিচ্ছে, তার 24 নম্বরে আছে নারীর ক্ষমতায়ন এবং নারীর অবস্থান সম্পর্কে, ক্ষমতা এবং সুরক্ষা নিয়ে তারা কথা বলেছেন। আমি মনে করি জনাব তারেক রহমান বলেছেন যে তার এই 31 দফাটা কোনো ফিক্স কোনো কিছু না, এটা অ্যাবসলিউট কিছু না, এটা পরিবর্তন সবই সম্ভব। যদি পরিবর্তন সম্ভব হয়, তাহলে আমি মনে করব বিএনপির এটাকে এখন বিবেচনায় আনা দরকার যে এটা 24 নম্বরের থেকে আরো সামনের দিকে যেতে হবে। এবং নারীর যে, দেখুন বাংলাদেশে একটা মা, সে তার সন্তানকে জন্ম দেয়, কিন্তু সে তার সন্তানের অভিভাবক হতে পারে না, সে সারা জীবন সন্তানের কাস্টোডিয়ান হয়ে থাকে। তাহলে সেই জায়গাগুলো এখন রাজনৈতিক দলগুলোকে, মানে এইসব দলগুলোর পাশাপাশি যারা ইসলামিক দল আছে তাদেরকেও মনে রাখতে হবে যে সামনে ইলেকশন, তারা নারীকে, যারা আমরা 51% আছি, তাদেরকে কি চোখে বিচার করবে তার উপর কিন্তু নির্ভর করবে আমার বা এই নারীদের ভোটটা কোন জায়গাতে যাবে। এরপরে একটা সার্ভে আপনারা দেখেছেন, গতকাল সারাদিন সেই সার্ভে নিয়ে আলোচনা হয়েছে। আমি সার্ভের রেজাল্ট নিয়ে কোনো কথা বলবো না, কারণ অনেক সার্ভেই আছে, সার্ভের ফান্ডিংটা দেখতে হয় না, যে ফান্ডিং কোথা থেকে এসছে সেটার উপর ডিপেন্ড করে অনেক সময় সার্ভের রেজাল্ট এদিক ওদিক হয়। সেটা না, যে সেই সার্ভেতে একটা জায়গা ছিল যে তারা আগামী সরকারের কাছে কি আশা করে। দেখবেন সেখানে দ্রব্যমূল্যের কথা আছে, আইন শৃঙ্খলার কথা আছে, অনেকগুলা ক্লজ সেখানে আছে, মানুষ তাদের মতামত দিয়েছে, কিন্তু সেখানে নারী রিলেটেড একটা কোনো শব্দ নাই। হ্যাঁ, তার মানে হচ্ছে যে কোয়েশ্চেনারটা তারা তৈরি করেছেন, সেখানে নারী বিষয়ক কোনো এজেন্ডাই তাদের ওই কোয়েশ্চেনের মধ্যে ছিল না। আমি এই কোয়েশ্চেন এটা দেখতে খুবই ইন্টারেস্টেড। তাহলে এটাই আমি মনে করি যে এই মুহূর্তে সবচেয়ে, মানে একটা গুরুত্বপূর্ণ সময়, যে সময় আপনাকে নারীকে আপনি কোন চোখে দেখছেন এটা রাষ্ট্রকে ক্লিয়ার করতে হবে, রাষ্ট্রকে বলতে হবে যে নারীকে তারা কোন চোখে দেখে। দেখেন মোহাম্মদপুরে যে ঘটনাটা ঘটলো, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কথা কি বলবো, উনাকে দেখে আমার মনে হয় যে মানুষের তো একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে, উনাকে দেখলে মনে হয় যে জোরে ধমক দিলে উনার হয়তো হার্ট অ্যাটাক হবে। সরি, আমি কোনো বডি শেমিং করছি না, কিন্তু একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, তার যে ভাষার প্রয়োগ, শব্দের ব্যবহার, আঞ্চলিকতা দুষ্ট, কিন্তু সেটাও কিন্তু পরিবর্তন করা সম্ভব। তো সেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দুই পক্ষেরই দোষ আছে। তো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন এত নরম সুরে নারীর প্রতি এই ধরনের বিষয়গুলোকে দেখাবে, তাহলে সেই দেশের নারীর অবস্থান এরকম নিম্নগতিতে হবে না। তো কি দেখেন আপনি, নারীর প্রতি এই সমাজ কতটা সহিংস সেটা দেখার জন্য কিন্তু আপনার কোন সার্ভের দরকার নেই। আজকের এই অনুষ্ঠানটা শেষ হোক, এই অনুষ্ঠানটা যখন অনলাইনে দেয়া হবে, তার নিচে যখন কমেন্ট গুলো আপনারা পড়বেন, তখনই আপনি দেখবেন যে সেখানে টার্গেটেড হব আমি অথবা এই আপা, তাছাড়া আপনারা দুজন কিন্তু টার্গেটেড হবেন না। তাহলে এটাই একটা রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, যে এই সোসাইটি নারীকে আসলে কেমন চোখে দেখে। আমি সৌরভ ভাই, আমাদের এই পার্টের সময় খুব কম, আমি 2 মিনিট আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে নারিনার আই খান জরিপটার কথা বললেন, এই জরিপটায় আমরা দেখলাম যে ওখানে বলা হচ্ছে যে আপনার এই মুহূর্তে নির্বাচন চায় অনেকেই, 51% মানুষ, এবং আর জরিপ আরও উল্লেখযোগ্য হচ্ছে যে জামাতের পপুলারিটি বেড়েছে। যেখানে বিএনপির 42% মানুষ বিএনপিকে চায়, সেখানে জামাতকে চায় আপনার 32% মানুষ। আবার আরেকটা জিনিস লক্ষণীয় যে ছাত্রদের কোনো জনপ্রিয়তা নেই, 5% মানুষ ছাত্রদেরকে চায়। তো এবং আওয়ামী লীগের জানি কত 31 না, আওয়ামী লীগের 14% লোক আওয়ামী লীগে চায়। তো বিষয়টা হচ্ছে জরিপ, আমিও নাহরিনের সাথে একমত যে জরিপ কে করেন, কি উদ্দেশ্যে করেন, কি তার থেকে তথ্য বের করে আনতে চান, অর্থাৎ তার পক্ষে। আপনারা দেখেছেন যে সম্প্রতি অনেকগুলো জরিপ হয়েছে, স্থানীয় সরকার আগে না সরকার নির্বাচন আগে না জাতীয় সরকার নির্বাচন আগে, কোন দলের কী জনপ্রিয়তা আছে, সরকারের জনপ্রিয়তা কত ধাপ কমেছে, তা আমরা কি বের করতে চাই। সুতরাং জরিপ তো এক ধরনের পরিসংখ্যানকে যেমন বলা হয় এক ধরনের মিথ্যাচার, জরিপের মধ্যেও মিথ্যাচার থাকে। তবে এই জরিপের মধ্য দিয়ে একটা সতর্ক বার্তা থাকে। যেমন মনে করেন এখানে বিএনপির প্রতি যে সংখ্যাটা বলা হয়েছে, এটি যদি অবিশ্বাস্য মনে হয় অথবা এর চেয়ে বেশি হওয়ার কথা, তাহলে বিএনপির জন্য কিন্তু একটা সতর্ক বার্তা যে তাহলে কোথায় আমাদের ঘাটতি আছে। জামাতের
জামাতের যদি বেশি এখানে তার সমর্থন বেশি বলা হয় সেখানে, এবং সেখানে কি কারণে বলা হচ্ছে, তাহলে আবার নতুন ছাত্রদের ক্ষেত্রে তা আমি তো মনে করি এটাই খুবই, কারণ এই জরিপের কাদের কাদের মতামত নিয়েছে, যদি তরুণদের মতামত নেয় এক ধরনের হবে, প্রবীণদের নিলে এক ধরনের এরা হবে, বলছে অরাজনৈতিক এরা বলছে ব্যক্তিদের- জরিপটা যখন করা হয়েছে তখন রাজনৈতিক দল হয়ে ওঠেনি সেই আচ্ছা সময়। আচ্ছা, তাহলে তাহলে তার ছাত্ররা নতুন দল এর এই বিবেচনার মধ্যে আসে না। সুতরাং নতুন দল হয়ে আরেকটি, আর গতকাল একটি সেমিনার হয়েছিল, সেমিনারে দেখলাম যে সেখানে স্থানীয় সরকারের পক্ষেই সবাই, কিন্তু স্থানীয় সরকার আপনি আর- বিপক্ষে বলছেন। আর আমি সহ আরও কয়েকজন বিপক্ষে বলেছেন। দুটো কারণ, একটা হচ্ছে যে আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থায় ছিলাম, স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় ছিলাম, তার থেকে গণতন্ত্র উত্তরণের জন্যে, এবং এই সরকারটি হচ্ছে অন্তর্বর্তী সরকার, অর্থাৎ তারা গণতন্ত্র উত্তরণে একটা ভূমিকা পালন করবে। এখন স্থানীয় সরকার নির্বাচন তো সেই গণতন্ত্র উত্তরণ হবে না, সেটা স্থানীয় পর্যায়ে একটা ব্যবস্থা হবে। অনেকেই যুক্তি দিচ্ছেন যে স্থানীয় মানুষ সেবা পাচ্ছেন না, সেবা দিতে হবে অবশ্যই, কিন্তু এই সেবা দেওয়ার জন্যে যে মূল লক্ষ্য অর্থাৎ গণতন্ত্র উত্তরণ, সেটাকে কিন্তু ব্যাহত করা যাবে না, বাধাগ্রস্ত করা যাবে না। এই জরিপে যেটা আছে, আর একটা জরিপ হলে অন্য, আপনি জানেন যে জরিপ কতটা অবিশ্বাস্য হয়। এই 2024 সালের নির্বাচনের আগে IRI যে প্রতিষ্ঠান হচ্ছে আন্তর্জাতিকভাবে খুবই খ্যাতিমান, IRI জরিপ করেছিল এবং তাতে সাবেক প্রধানমন্ত্রীর বিপুল জনপ্রিয়তা দেখানো হয়েছিল। তো সুতরাং কি উদ্দেশ্যে করে সেটি এখন তো মনে হচ্ছে সেই দেখানোর মধ্যে হয়তো তাদের অন্য উদ্দেশ্য ছিল, যে সরকার যাতে তার যে অবস্থান দুর্বল সেটা না বুঝতে পারে, যে কারণে ধস নেমেছে। হ্যাঁ, সুতরাং নানা কারণে এখানে যদি বিএনপিকে সতর্ক করে দেওয়ার জন্য জরিপ করে থাকে, খুব ভালো, বিএনপির নেতাকর্মীরা আশা করি যে এর থেকে কিছুটা পাবেন। হ্যাঁ, আপা আপনি কেমন দেখছেন? ধন্যবাদ। আমি জরিপ নিয়ে দুটো কথা বলার আগে আমি একটু নাহরিন আপার আপনার 3 মিনিটের সময় আচ্ছা, আমি 1 মিনিট নাহরিন আপার কথা একটু অ্যাড্রেস করে। আমি সত্যিই সম্মানিত যে আপনি 31 দফা পড়েছেন এবং মন দিয়ে পড়েছেন, এবং এই যে নারীর বিষয়টা বললেন, আসলে 31 দফাটা প্রণীত হয়েছে বাংলাদেশের জনগণের জন্য, যে জনগণের 51 ভাগ হচ্ছেন নারী। ফলে 32 মানে আমাদের 31 দফার প্রথম দফা থেকে নিয়ে শেষ দফা পর্যন্ত প্রতিটাতেই নারী একটা ভেরি স্ট্রং পার্ট। আপনি যদি দ্বিতীয় দফাটা দেখেন, যেখানে রেইনবো নেশন নিয়ে বলা আছে, সেখানে খুব সুস্পষ্টভাবে বলা আছে প্রতিটা নাগরিক জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তারা সম অধিকার পাবেন। এই টোটাল 31 দফাটাই আসলে বাংলাদেশের জনগণের জন্য, কাজেই একেবারে বাই ডিফল্ট সেটার মেজরিটি হচ্ছে নারী, 51 ভাগ। এইবার মানে জরিপ নিয়ে আমি আসি ভাইয়ার কথাতে। হ্যাঁ, অবশ্যই আমি একমত। জরিপ কোন উদ্দেশ্যে আপনি করছেন, জরিপ কাকে স্যাটিসফাই করছে, এবং কোন ধরনের, হয় কি জরিপ এক ধরনের মনোবল বুস্ট আপ কিংবা মনোবল ভাঙার একটা টুল হিসেবেও কাজ করে। ইনারা যখন জরিপ করেছেন তখন অনেক রিয়ালিটি, এখনকার রিয়ালিটি ছিল না। অ্যাজ আ হোল বিএনপি বা অন্যান্য দল যেভাবে ভাবছেন, এখানে হয়তো জামাতের উৎফুল্ল হওয়ার কারণ আছে, কিন্তু আমার কিন্তু এই জরিপ দেখে শঙ্কিত হওয়ার বহু কারণ আছে। কারণ হচ্ছে, আমি একটা জিনিস, আমি প্রথম থেকেই আমি মানে বাংলাদেশের নাগরিক হিসেবে আমার বেড়ে ওঠা, আমার আজকের এই অবস্থানে পৌঁছানো সব কিছুই কিন্তু মডারেট একটা অবস্থানে মানুষ। আমরা হচ্ছি বামের, মানে বামের ডান আর ডানের বাম আর কি, সোজা বাংলায়। আমরা অ্যাগ্রেসিভও না, আমরা প্র্যাকটিসে একেবারে সব অর্থে মধ্যপন্থী। কাজেই কোনো সুনির্দিষ্ট মানে ধর্ম বিশ্বাসী কিংবা ধর্মকে পুঁজি করে ব্যবসা করা, মানে রাজনীতি করা দলের আমি আসলে উত্থানটা খুব ভালো চোখে কোনোভাবেই দেখি না, সেটা যে যাই মনে করুন না কেন। এরপরে মানে অন্যান্য আরও ফ্যাক্টরগুলো আছে। তরুণদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে যে ভোটের রাজনীতি ভিন্ন রাজনীতি, একেবারে ভিন্ন রাজনীতি, যেটা প্রতিটা বুধে বুধে ভাগ হয়ে যায়, মানে প্রতিটা ভোট গ্রহণের যে বুধ সেইগুলোতে ভাগ হয়ে যায়। আমার মনে হয় তাদের জন্য অনেক কিছু আর কি হোপ করার আছে। সর্বোপরি যে কথাটা আমি এর আগে বলার চেষ্টা করছিলাম, কথাটা আমি শেষ করি। হিজবুত তাহরিক তাদের প্রোগ্রামে ইংলিশ প্ল্যাকার্ড নিয়ে এসেছে ভাইয়া, ঠিক আছে। তাদের এই সরকারের সবচেয়ে বড় মানে ব্যর্থতা হলো, সে নিজেকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করছে তার এই দায়িত্বজ্ঞানহীনতা দিয়ে। দায়িত্বজ্ঞানহীনতা এই ধরনের জঙ্গিদের উত্থানের, এই ধরনের তৌহিদি জনতাদের উত্থানের, এই ধরনের মব কালচারকে মানে এক ধরনের প্রশ্রয় দিয়ে। আপনি যাই বলুন না কেন, এখনো পর্যন্ত আপনার ওই অ্যারেস্ট
জেল এবং জামিন না হওয়া, এগুলো শুনতে যাই লাগুক না কেন, জঙ্গি গোষ্ঠীকে ঠেকাতে হলে আপনার হার্ড লাইনে যাওয়ার আর কোনো বিকল্প আমি অন্তত দেখি না। ওকে ওকে, এই দেশ ভাইয়া জঙ্গি দেশ না। এই দেশ আগামীতে যেই সরকার আমরা চাই, কোনোভাবেই জঙ্গি সরকার মানে এই দেশকে অন্যভাবে লেভেলড হোক ইন্টারন্যাশনালি, জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ থেকে আমরা যদি কোনোভাবে মানে বঞ্চিত হই, তার জুলাইয়ের যে আগস্টে যে আপরাইজিং সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে। ধন্যবাদ। আমি নাহারিন আই খান, আপনার হাতে প্রায় সময় নেই, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনি 30 সেকেন্ডে যদি কিছু বলতে চান, যে ছাত্র আন্দোলনের নেতারা আপনার তারা বলছে যে তারা যে রাজনৈতিক দল গঠন করেছে সেখানে পারিবারিকভাবে এবং ব্যক্তিগত তোষণ পোষণের কোনো সুযোগ থাকবে না, যোগ্যতা অনুযায়ী সবাইকে তারা সুযোগ দেবে। তারা পারিবারিক রাজনীতির বিরুদ্ধে। পারিবারিক রাজনীতির প্রশ্নটা কেন আসলো, আপনি কিছু বলতে চান? আমাদের এই উপমহাদেশে আপনি যদি দেখেন, মানে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি একজন সাংবাদিক, আপনি চান আপনার সন্তান সাংবাদিক হোক, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি চাই আমার সন্তান শিক্ষক হোক। তো একজন রাজনৈতিক নেতা যদি চান তার সন্তান রাজনীতিবিদ হবে, তাতে আমি কোনো অপরাধ দেখি না। তবে বাংলাদেশের স্ট্রাকচারে আপনি যদি দেখেন, এই সাবকন্টিনেন্টে পারিবারিক রাজনীতির একটা ইতিহাস আছে। বাংলাদেশের রাজনীতিকে আপনি কিন্তু পশ্চিমা বিশ্বের কোনো রাজনীতির সাথে তুলনা করতে পারবেন না, কারণ বাংলাদেশের রাজনীতিটা কিন্তু শুরুই হয় নেতার বাসার ড্রয়িং রুম থেকে, হ্যাঁ, যেটা পশ্চিমা বিশ্বে হয় না। তো সেই জায়গা থেকে পারিবারিক রাজনীতিতে আমি খারাপ আসলে কিছু দেখি না। কিন্তু পারিবারিক রাজনীতিতে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যে পারিবারিক রাজনীতিতে কিন্তু আপনার মানে আপনার ভেতরে কোয়ালিটি না থাকলে কিন্তু সেটা হয় না। আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি যে বেগম খালেদা জিয়া, আমার ধারণা মানে বা যতটুকু আমি জানি, যে উনি আসলে মানে দলীয় প্রধান হতে চান নাই, কিন্তু ওই সময় দলীয় প্রয়োজনে তাকে ওই স্থানটা দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি কি হয়েছেন, দলীয় আকাঙ্ক্ষা থেকে বের হয়ে যে তিনি জনমানুষের আকাঙ্ক্ষায় পরিণত হচ্ছেন। তার মানে তিনি তার নিজের কোয়ালিটি দেখিয়েছেন সেখানে। শেখ হাসিনার বেলাতেও তাই, মানে তার বাবার যে মানে নৃশংসতা ছিল, বাকশালী কায়েম করেছেন তিনি, তার থেকে তিনি আরো ভয়ঙ্কর, তার নিজের মতো করে বাকশালী হয়েছেন, আরো চরম ভয়ঙ্কর নীতি দেখেছেন। আবার আপনি যদি হোসেন মোহাম্মদ এরশাদের ওয়াইফের কথা দেখেন, তিনি সবসময় কখনো মেইন কোর্সে যেতে পারেন নাই, তিনি সবসময় রাজনীতিতে ডেজার্ট হিসেবেই থেকেছেন, তাই না? তার মানে হয়েছে কি, বা অনেক বড় রাজনৈতিক নেতার পুত্রকে আপনি দেখেছেন যে তারা দল করেছেন কিন্তু তারা লাইম লাইটে আসতে পারেনি। তার মানে আপনি যতই বলেন না কেন পরিবারতন্ত্র বা যা কিছু, পরিবারতন্ত্র থাকলেও আপনার ভেতরের কোয়ালিটি দিয়ে আপনাকে এই জায়গাতে আসতে হবে। গত 2003, 4, 5 আমরা শেষ করব। 2025 যে তারেক রহমানের মধ্যে অনেক পার্থক্য। তবে একটা কথা আমি এই মুহূর্তে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি যখন পরিবারতন্ত্রের কথা বলেন, তখন যখন ক্ষমতার বিষয়টা থাকে তখন আপনি তাকে ছিছি করেন, কিন্তু যখন কাউকে শাস্তি দেওয়ার বিষয় হয় তখন পরিবারতন্ত্রকে কিন্তু আপনি হাততালি দেন। আমরা গোলাম আজমের ছেলেকে দেখেছি তিনি কিভাবে শাস্তি পেয়েছেন, বা এই ধরনের পরিবারগুলো। তার মানে একই চোখে আপনি পরিবারতন্ত্রকে যখন ক্ষমতার জায়গায় দেখতে চান, তখন আপনার কাছে পরিবারতন্ত্র খুবই খারাপ একটা জিনিস, কিন্তু পরিবারতন্ত্রের কাউকে যখন শাস্তি দিতে হবে তখন আপনি পরিবারতন্ত্রের ইতিহাস ঘেটেই তাকে শাস্তি দেন। তো এটাকে আমি রাজনৈতিক দ্বিচারিতা মনে করি। আমি মনে করি যে পরিবারতন্ত্র এই দেশে, আমাদের এই সাবকন্টিনেন্টে খারাপ কিছু নয়, যেটা আপনি রাহুল গান্ধীকে দেখেছেন পাপ্পু থেকে তিনি কোথায় যে আজকে দাঁড়িয়েছেন, তাই না? তো আপনার যোগ্যতা থাকলে পরিবারতন্ত্রে আসলে কোনো ঝামেলা নেই। আপনার যোগ্যতাই আপনাকে পরিবারতন্ত্র থেকে আরো উপরে নিয়ে স্বমহিমায় আলোকিত করবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। সোহরাব হাসান, মাহমুদা হাবিবা এবং নাহারিন আই খান, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।